Prose Tales of Bhola Grandpa, page 8, বঙ্গানুবাদ। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। একটি বড় বকুল গাছ তাঁদের কুড়ে ঘরকে রোদ থেকে আড়াল করত। ওই বকুল গাছে ছোট একপাল বাঁদর বাস করত। ভোলা দাদু ও তাঁর স্ত্রী এতে কিছু মনে করতেন না। এক জ্যোৎস্না রাতে আমরা একটু উৎসব থেকে ফিরছিলাম। পথ ছিল দীর্ঘ, কুয়াশাচ্ছন্ন। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে ফিরছিলাম। হঠাৎ ভোলা দাদু চিৎকার করে কেঁদে উঠলেন। আমাদের দলের সকলে অবাক হয়ে গেল। আমরা দাঁড়িয়ে পড়লাম। তদন্ত করে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিলেন। তিনি ছেলেটির দুটি আঙুল শক্ত করে ধরেছিলেন, কিন্তু তিনি বুঝতেই পারেননি কখন আঙুল দুটি ফসকে গেছে। ভোলা দাদু আগের মতোই চলছিলেন। তারপর কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলে তিনি কি ধরেছিলেন। তার নাতির কথা মনে পড়ে গেল এবং চিৎকার করে কেঁদে উঠলেন। ভোলা দাদুর সাথে উৎসবে আবার ফিরে যাওয়ার জন্য আমার বাবা আমাদের দল থেকে প্রখর দৃষ্টিসম্পন্ন দুজন লোককে বাছলেন। খুব বেশি সময় লাগলো না নাতিকে খুঁজে পাওয়ার জন্য। সে একটি গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। আমার বাবার বলা ভোলা দাদুর সম্বন্ধে অন্য একটি মজার ঘটনা আমার মনে পড়ে। দিনটা ছিল বর্ষাকালের এক বিকাল। ভোলা দাদু উত্তেজনায় দিশেহারা হয়ে আমার বাবা আর তার বন্ধুদের বললেন যে তিনি একজন জলদস্যু দেখেছেন। আমাদের গ্রামের পাশে সমুদ্র তীরে বালিয়াড়ির মধ্যে তারা একটি বড় বাক্স পুঁতে রাখছিল। তৎক্ষণাৎ আমার বাবা এবং তার বন্ধুরা ওই গুপ্তধনের খোঁজে তল্লাশি শুরু করলেন। সন্ধে গড়িয়ে রাত্রি হলো। মেঘেদের মধ্যে দিয়ে চাঁদের আলো আসছিল। একদল শেয়াল ডাকছিল। তখন মাঝরাত পেরিয়ে গেছে। শেষবার ভোলা দাদু স্বীকার করলেন যে সত্যি সত্যি কোনো গুপ্তধন ওখানে ছিল না। ওই সব কিছুই আসলে ছিল তাঁর দিবানিদ্রার সময় দেখা স্বপ্নমাত্র। একবার ভোলা দাদু সুন্দরবনের দারুণ এক রোমাঞ্চকর অভিযান করেছিলেন। তখনকার দিনে সুন্দরবনের গভীর জঙ্গলের রয়্যাল বেঙ্গল বাঘ অবাধে ঘুরে বেড়াত। লোকজন দল বেঁধে সতর্ক হয়ে যাতায়াত করত, বিশেষ করে সূর্যাস্তের পরে। একদিন সন্ধ্যেবেলা ভোলা দাদু সাপ্তাহিক হাট থেকে ফিরছিলেন। হঠাৎ তার পিছনে বড়জোর 5 গজ দূরে তিনি শুনতে পেলেন রয়্যাল বেঙ্গল বাঘের গর্জন। ভোলা দাদু ঘুরে তাকালেন এবং একবার তার মুখের উপরে বাঘের জলজলে দৃষ্টি দেখতে পেলেন। ভোলা দাদু সঙ্গে সঙ্গে কাছের একটা বটগাছে উঠে পড়লেন। বাঘটি গর্জন করতে লাগলো এবং অন্তত 100 বার গাছের চারদিকে পাক খেল। তারপর একটি ঝোপের নিচে বাঘটি বসে পড়ল, কিন্তু দাদুর দিক থেকে চোখ সরালো না। রাত্রি নেমে এলো। জঙ্গল অন্ধকার ও নিস্তব্ধ হয়ে গেল। ভোলা দাদু শুনতে পেলেন শুকনো পাতার উপর বাঘটি লেজ ঝাপটা দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ঘুঘু পাখির কুজনে ভোর হলো। ভোলা দাদু গাছ থেকে নেমে এলেন। একটু দূরে একটু উঁচু ঢিবির ওপর একদল লোক দাঁড়িয়েছিল। ভোলা দাদু ওই ঢিবির ওপর উঠলেন এবং যে লোকটিকে প্রথম দেখতে পেলেন তাকে একটু খাবার জল দিতে বললেন। লোকটি দেখেছিল যে বাঘটি অপেক্ষা করে আছে। সে হতবাক হয়ে ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো, তোমার মধ্যে কি এমন রহস্য আছে যে ক্ষুধার্ত জন্তুটি পাশ দিয়ে তুমি স্বচ্ছন্দে হেঁটে চলে এলে, অথচ তোমার কিছুই করলো না? বাঘটি তখন হাত পা ছড়াচ্ছিল এবং হাই তুলছিল। তখন ভোলা দাদু বাঘের কথা মনে পড়লো এবং বাঘটির দিকে তাকালেন। তবে ভয়ে ভোলা দাদু প্রায় মূর্ছা যাবার জোগাড়। তিনি দৌড়ে বাড়ি চলে গেলেন। অর্ধ শতাব্দীর পরে একদিন সকালে 95 বছর বয়সী ভোলা দাদু আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন। তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী প্রচুর কান্নাকাটি করলেন। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বুড়ো মানুষটা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছিল। অল অ্যাবাউট আ ডগ, প্রোজে বঙ্গানুবাদ, পেজ 22। আমি একটা বাসে করে যাচ্ছিলাম। এটি ছিল ভয়ঙ্কর এক ঠান্ডা রাত্রি, আর এমনকি বাসের একেবারে শেষ প্রান্তেও পূব দিক থেকে আসা বাতাস ছুরির মতো কাটছিল। বাস থামলো এবং দুজন মহিলা ও একজন পুরুষ উঠলেন আর ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে দিলেন। কম বয়সী মহিলাটি একটি ছোট্ট পিকিনিজ কুকুর সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। কন্ডাক্টর ভেতরে এলেন, তাদের ভাড়া নিলেন। তারপরে তার চোখে বলল পুঁতির মতো কুতকুতে চোখের এই কুকুরটার ওপর আমি দেখলাম যে ঝামেলা হতে চলেছে। এটি হলো সেই সুযোগ যার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিলেন। তিনি এটাকে সর্বতভাবে কাজে লাগাতে চাইলেন। আমি লক্ষ্য করলাম যে তিনি এমন এক ধরনের লোক যিনি সমস্ত কিছু সম্পর্কে এটি সাধারণভাবে অনির্দিষ্ট রাগ বিরক্তি পোষণ করেন। তাকে দেখে মনে হলো বিশেষ করে যাত্রীদের প্রতি এক রাগ বিরক্তি তার আছে, কারণ যাত্রীরা আসছে আর বাসের মধ্যে বসে পড়ছে, অথচ তিনি দরজায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছেন। আপনি কুকুরটিকে নিয়ে বেরিয়ে যান, তিনি বললেন। আমি ওই ধরনের কোনো কিছু অবশ্যই করব না। আপনি আমার নাম ঠিকানা নিতে পারেন, ভদ্রমহিলা বললেন। স্পষ্টতই ভদ্রমহিলা চ্যালেঞ্জটি প্রত্যাশা করছিলেন এবং উত্তরও তার জানা ছিল। আপনি কুকুরটিকে নিয়ে অবশ্যই নেমে যাবেন, এটা আমার নির্দেশ। এই আবহাওয়ায় আমি কিছুতেই বাসের উপরে যাব না, আমি মরে যাব, ভদ্রমহিলা বললেন। অবশ্যই না, তার মহিলা সঙ্গী বললেন। তোমার তো কাশি রয়েছে, বোকা বোকা ব্যাপার, তার পুরুষ সঙ্গী বললেন। পেজ 23। কন্ডাক্টর বেল টানলেন। বাস থেমে গেল। এই বাস যাবে না যতক্ষণ না কুকুরটিকে বাইরে বের করা হচ্ছে। তিনি ফুটপাতে থেমে গিয়ে অপেক্ষা করতে থাকলেন। এটি ছিল তাঁর জন্য যুদ্ধ জয়ের মুহূর্ত।
পেজ 23। আইন ছিল তার পক্ষে, বাসে প্রত্যেককে ওই ভদ্রমহিলা এবং তার কুকুরের পক্ষে। তারা জোর গলায় বলতে লাগলেন, লজ্জাজনক ব্যাপার, পুলিশ ডাকুন, সবাই মিলে তার কাছে অভিযোগ জানানো হোক, ও আমাদের ভাড়া ফেরত দিক। হ্যাঁ ঠিক তাই, ওকে আমাদের ভাড়া ফেরত দিতে বাধ্য করি আমরা। অস্পষ্ট আলোয় ছোট্ট প্রাণীটি বসে চোখ পিটপিট করছিল, তার নিজের তৈরি সমস্যার সম্পর্কে সে সম্পূর্ণ অচেতন। কন্ডাক্টর দরজায় এলেন। কিছু যাত্রী দাবি করলেন, আমাদের ভাড়া ফেরত দাও, তুমি আমাদের নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলে, তুমি আমাদেরকে এখানে সারা রাত ফেলে রাখতে পারো না, কোনো ভাড়া ফেরত হবে না। কন্ডাক্টর বললেন। 2-3 জন যাত্রী বেরিয়ে গেলেন এবং রাত্রির অন্ধকারে উধাও হয়ে গেলেন। কন্ডাক্টর ফুটপাতে ঘুরছিলেন, কথা বলার জন্য চালকের কাছে গেলেন। অন্য একটি বাস, রাস্তার শেষ বাস, চলে গেল। মনে হলো বাসটিকে থামানোর জন্য যাত্রীদের চিৎকারের প্রতিবাদটি সম্পূর্ণ নির্লিপ্ত। একজন পুলিশ দুলকি চালে এগিয়ে এলেন, দরজা দিয়ে ভেতরে তাকালেন। রোষপূর্ণ প্রতিবাদ এবং আবেদনে যাত্রীরা ফেটে পড়লেন। আসলে ওরও তো আইন মানতে হয়, বুঝতে পারছেন, তিনি নম্রভাবে বললেন। তারপরে তিনি রাস্তা দিয়ে হেঁটে কয়েক গজ দূরে গিয়ে দাঁড়ালেন, সেখানে তার সঙ্গে আরো 2 জন কনস্টেবল যোগ দিলেন। তখন আলোর দিকে তাকে ছোট্ট কুকুরটির চোখ পিটপিট করছিল এবং কন্ডাক্টর যুদ্ধ জয়ের সময় ক্যাপ্টেনের মতো ভাব নিয়ে এদিক ওদিক ঘুরছিলেন। বাসের কন্ডাক্টরকে ভয় দেখানোর স্বরে ওই হট্টগোলের আওয়াজ ছাপে এক মহিলা যাত্রীর কণ্ঠস্বর শোনা গেল, কিন্তু কন্ডাক্টর ছিলেন রাত্রির মতোই শীতল, ফুটপাতের মতোই কঠিন। মহিলা যাত্রী 3 জন পুলিশের প্রতিও তার রাগ প্রকাশ করলেন, যারা রাস্তার উপর দাঁড়িয়ে নাটক দেখছিলেন। তারপরে মহিলা ফিরে এলেন, তার সঙ্গীকে ডাকলেন, উধাও হয়ে গেলেন। বাস ধীরে ধীরে ফাঁকা হচ্ছিল। আমি ওপরে যাব, কুকুর নিয়ে যুবতী ভদ্রমহিলা বললেন। অবশেষে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে, ভদ্রলোকটি বলেন। যখন ভদ্রমহিলা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উধাও হলেন, কন্ডাক্টর ফিরে এলেন এবং ঘন্টি ধরে টান দিলেন। বাস চলতে লাগলো, তিনি বিজয়ী মতো দাঁড়িয়ে রইলেন, যখন যাত্রীরা তার মুখের ওপর তার আচরণের সমালোচনা করতে লাগলো। তারপরে বাসটি ইঞ্জিনের সমস্যা দেখা দিল এবং কন্ডাক্টর ড্রাইভারকে সাহায্য করে চললেন। এ বেশ দীর্ঘ সময়ের কাজ। ইতিমধ্যে কুকুর নিয়ে ভদ্রমহিলা সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে এলেন ও বাসের মধ্যে আবার ঢুকলেন। ইঞ্জিন যখন আবার ঠিক হলো, কন্ডাক্টর ফিরে এলেন এবং ঘন্টা ধরে টানলেন। তারপরে কুকুরের ওপর তার চোখ পড়ল, ঘন্টার দড়িতে আবার তার হাত চলে গেল। চালক ফিরে তাকালেন, কন্ডাক্টর কুকুরটির দিকে ইঙ্গিত করলেন, আর বাসও থেমে গেল। পুরো লড়াইটা আবার একবার নতুন করে শুরু হলো। কন্ডাক্টর ফুটপাতে হাঁটতে লাগলেন, আলো দেখে ছোট্ট কুকুরটার চোখ পিটপিট করতে লাগলো। ভদ্রমহিলা আবার ঘোষণা করলেন যে তিনি ওপরে যাবেন না এবং অবশেষে গেলেন। বাস খুব শীঘ্রই ফাঁকা হয়ে গেল এবং আমি শেষ যাত্রী হিসেবে পড়ে রইলাম। আমি আমার নিয়ম মেনে কাজ করেছি, কন্ডাক্টর আমাকে বললেন। তার যুদ্ধ তিনি জয় করেছেন, কিন্তু মনে হলো তিনি কারোর কাছে নিজের আচরণ যুক্তিতে প্রতিষ্ঠিত করতে চাইছেন। নিয়ম কানুন, আমি বললাম, হলো প্রয়োজনীয় জিনিস। কিছু নিয়ম বড় কঠোর, যেমন রাস্তায় চলার নিয়ম, যা জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ হানির ব্যতি রেখে ভাঙা যায় না। কিন্তু কিছু নিয়ম কানুন হলো কেবলমাত্র আমাদের পথ নির্দেশের জন্য, যেমন কুকুর সম্পর্কে নিয়ম কানুন। এখানে আপনি আমাদের সাধারণ বুদ্ধি কাজে লাগাতে পারেন। এই নিয়ম কানুনগুলো সঠিক তাৎপর্য পালন করার জন্য, অক্ষরে অক্ষরে পালন করার জন্য নয়। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পালনের জন্য আপনি নিয়ম মেনে চলেছেন, কিন্তু এর তাৎপর্যের দিকটা ভেঙে দিয়েছেন। নিয়ম কানুনগুলো আপনার ভাবা উচিত একটু সদিচ্ছা মিশিয়ে এবং নমনীয়ভাবে। তিনি আমার কথাগুলো ভালোভাবেই নিলেন এবং আমি যখন বাস থেকে নামলাম, তিনি বেশ অমায়িকভাবেই বললেন, শুভরাত্রি। পেজ 36, বঙ্গানুবাদ, পোয়েম অটম, জন ক্লেয়ার। আমি ভালোবাসি ঝলকে ঝলকে আসা দমকা বাতাস, যা নাড়িয়ে যায় বড় জানালাগুলি সারাদিন ধরে, আর শ্যাওলা ঢাকা এলেম গাছ থেকে শুকনো পাতাগুলোকে নিয়ে যায় বহু দূরে। সেগুলোকে পাক খাওয়ার জানালার শাসির কাছে আরো হাজার অন্য পাতাকে বয়ে নিয়ে চলে রাস্তা দিয়ে। আমি দেখতে ভালোবাসি কম্পমান ছোট ডাল, যারা নৃত্য করে সন্ধে নেমে আসা পর্যন্ত। কুড়ে ঘরের চালের কাঠামোর ওপর চড়ুই পাখি, যার কিচিরমিচির বিশ্বাস করায় যে বসন্ত এইমাত্র ছলনা করে চলে গেল, যাতে গ্রীষ্মের কোলের উপর ফুল শুতে পারে। আমি দেখতে ভালোবাসি কুড়ে ঘর থেকে আসা ধোঁয়া, যা কুণ্ডলী পাখি ওপরে ওঠে নাড়া গাছের মধ্য দিয়ে। পায়রারা বাসার চারপাশে নিশ্চিন্ত আশ্রয়ে লুকিয়ে থাকে। নিরস নভেম্বরের এরকম দিনে গোবর স্তূপের ওপর মোরগ চিৎকার করে, পতিত জমির ওপর হাওয়া কলের পাখা ঘুরতে থাকে জোরে। তাঁর কাকের বুক থেকে পালক ঝরে পড়ে নাড়ায় ভরা ঘাস জমিতে। ওক গাছে বাদামি বীজ বুড়ো কাকের বাসার কাছে টুপটাপ শব্দে গাছ থেকে ঝরে পড়ে। ঘোঁত ঘোঁত করা শুয়োর, যারা এই সমস্ত কিছুর অপেক্ষায় থাকে, হুড়োহুড়ি ছুটোছুটি করে যায় যেখানে ওগুলি ঝরে।